আক্রান্ত দূতাবাস পর্ব ৫। হোটেল রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে জর্জ ভালদেজ। উত্তর পশ্চিম থেকে বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে নিচের বিচে, তাই দেখছে আনমনে। আবহাওয়া বোধহয় খারাপ হতে যাচ্ছে। বিশাল এক একটা ঢেউ কিউবা থেকে আসছে, মাত্র ৫০০ মাইল দূর থেকে। জোর বাতাস ঠেলে নিয়ে আসছে ওদের। এখানে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছে ভালদেজ। এখানেও ওর দেশের মতো একেবারে হঠাৎ করে অস্ত যায় সূর্য, নাটকীয়ভাবে। দেখতে অসম্ভব ভালো লাগে। ভেতরে কষ্ট বাড়ছে তার লুনাকে নিয়ে। এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে ফিদেল কত বড় একটা সত্যি কথা সেদিন বলেছিলেন ওর ব্যাপারে। সত্যি, মেয়েটা একেবারে নীতিহীন, ভ্রষ্টা, বিপজ্জনক, ভয়ঙ্কর, স্বার্থপর, আরো অনেক কিছু। ফিদেলের ওর সম্পর্কিত একটা বিশেষণও মিথ্যে নয়, বরং ঠিক উল্টো, একদম খাঁটি। সেদিনের সামান্য মনোমালিন্যের ব্যাপারটা ভুলে যেতে চেয়েছে ভালদেজ। দুদিন কম্পাউন্ডে থেকে আসার পর মেয়েটির মধ্যে কিছুটা পরিবর্তন দেখা গেছে। বেশ খুশি হয়েছে ও ভালদেজকে দেখে। ৫ মিনিটের মধ্যে সমস্ত মান অভিমানের পালা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু দুদিন যেতে না যেতেই ফের ঝামেলা বেঁধে গেছে। কাল রাতে প্রেসিডেন্টের ওখানে ডিনারের দাওয়াত ছিল ভালদেজ লুনার। ওখানেই বেঁধেছে ঝামেলা। লুনার উপর নজর পড়েছে বার্মুদেজের। ওরও চোখ ধাঁধিয়ে গেছে প্রাসাদের জৌলুস দেখে। লোভে পড়েছে লুনা, এবং ব্যাপারটা চেপে রাখার বিন্দুমাত্র চেষ্টা ছিল না ওর মধ্যে। ভালদেজ বোঝে মেয়েটা হাতছাড়া হয়ে গেছে। এখানেই কষ্ট। পার্টিতে কাল তাকে বাদ দিয়ে প্রায় পুরোটা সময় বার্মুদেজের সাথে গুজগুজ করেছে লুনা। অকারণ হাসিতে কতবার যে তার গায়ের উপর ঢলে পড়েছে তার ইয়ত্তা নেই। আপন মনে মাথা দোলালো ভালদেজ। ফিদেলের সতর্কবাণী গুরুত্ব দিয়ে শোনা উচিত ছিল তার। হোটেলে ফেরার পথে গাড়িতে ওর থেকে বেশ একটু দূরে সরে বসেছিল লুনা। বেশ হাসি খুশি ছিল চেহারা। মনে হয়েছে কি যেন এক স্বপ্নে বিভোর। আজও দাওয়াত আছে ওদের, কিন্তু ভালদেজ জানে ওদের নয়, আসলে লুনার। ওকে কাছে পাওয়ার জন্য এই নাটক শুরু করেছে বার্মুদেজ। ভেতরের কষ্ট ভুলে যাওয়ার চেষ্টা করলো যুবক। জাহান্নামে যাক লুনা, ওর কথা আর ভাববে না সে। তার চেয়ে বরং যে দায়িত্ব নিয়ে এসেছে তাই নিয়ে ভাববে। ভেতরে এসে দ্রুত কাপড় পরতে লেগে গেল সে। কোথায় যাচ্ছ? চোখ কুঁচকে জিজ্ঞেস করলো লুনা। কম্পাউন্ডে। বিস্মিত হলো মেয়েটি। সে কি, আর ৮ ঘন্টার মধ্যে প্যালেসে পৌঁছাতে হবে যে আমাদের, নইলে বার্মুদেজ। জাহান্নামে যাক প্যালেস, গোল্লায় যাক তোমার বার্মুদেজ। আমি কাজে এসেছি এদেশে, দাওয়াত খেতে নয়। গম্ভীর হয়ে উঠল সে। আমি কিন্তু একা থাকতে পারবো না জর্জ, আমি যাব। যা খুশি করো তুমি। নির্বিকার গলায় বলতে পেরে খুশি হলো যুবক। কালো ব্যাগটা তুলে নিয়ে দরজার দিকে এগুলো। জর্জ, এজন্য তোমাকে পরে পস্তাতে হবে। হাসলো সে, মাথা দোলালো। না লুনা, পস্তাবো না। আমি আমাকে খুঁজে পেয়েছি এতদিনে। তোমাকে কেন, আর কিছুই হারানোর ভয় নেই আমার। তবে একটা কথা বলিল না, তোমাকে যাতে পস্তাতে হয় সে ব্যবস্থা আমি করব। ক্যাবে বসে গত রাতের কথা ভাবল ভালদেজ। পার্টিতে স্বাভাবিক যা হওয়ার কথা ছিল তার কিছুই হয়নি কাল। হওয়ার মধ্যে হয়েছে বারবার কথা বলার ছলে বার্মুদেজের দিকে ঝুঁকে তাকে ওর বুকের মাপ বোঝাতে সাহায্য করেছে লুনা, আর সে চোখ দিয়ে চেটেছে। রাষ্ট্রদূত বা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভালদেজের সাথে প্রেসিডেন্টের স্বাভাবিক যে আলোচনা হওয়ার কথা ছিল তার প্রায় কিছুই হয়নি। ওসব ছেড়ে লুনার সাথে খেজুরে আলাপে সময় নষ্ট করেছে লোকটা। নিজের ফিনকা, মানে অবসর যাপন কেন্দ্র, কোন স্টাইলে তৈরি করছে, ফার্নিচার হবে কোন দেশের, টাইলস আসবে কোত্থেকে, এই গল্প শুনিয়ে ওকে বড়শিতে গেঁথেছে। অসহ্য রকম বাড়াবাড়ি করেছে ওরা কাল রাতে। সহ্য করতে অনেক কষ্ট হয়েছে, তবু করতে হয়েছে। ওরই মধ্যে সুযোগ করে প্রেসিডেন্টকে রাজনৈতিক পরিস্থিতির ওপর আরও কড়া নজর রাখতে পরামর্শ দিতে গিয়েছিল ভালদেজ। পাত্তাই দেয়নি লোকটা। সে বোঝাতে চেয়েছিল নিমিজের হঠাৎ করে দিগন্তের ওপাশে চলে যাওয়ার মধ্যে নিশ্চয় কোনো মতলব আছে। তা না হলে হঠাৎ এ কাজ কেন করবে ওটা? জবাবে তাকেই উল্টে অভয় দিয়েছে গর্দভটা। বলেছে, ভয় নেই, আমেরিকানরা সংকট কাটিয়ে ওঠার ব্যাপারে রেড ক্রস আর সুইডিশ রাষ্ট্রদূতকে মধ্যস্থতা করার জন্য তার সাথে আলোচনা করার অনুরোধ জানিয়েছে। কালই রেড ক্রসের সাথে প্রথম বৈঠকে বসছে সে। আহাম্মকটাকে বোঝাবার আপ্রাণ চেষ্টা করেছে ভালদেজ। এসবের অর্থই হচ্ছে
ওয়াশিংটন ভেতরে ভেতরে অন্য মতলব বাড়ছে এবং এসব তার ফ্রন্ট। হারামজাদা কানেই তুলল না। এই কদিনে ক্ষমতার নেশায় এতটাই অন্ধ হয়ে গেছে। আমল তো দেয়নি প্রেসিডেন্ট, বরং আজ থেকে যে তার পিপলস কোর্ট কাজ শুরু করবে, লুনার সামনে সদম্ভে তা ঘোষণাও করেছে। তবু ধৈর্য ধরে শান্তভাবে ভালদেস তাকে বোঝাতে চেষ্টা করেছে। বলেছে ক্ষমতায় বসে ফিদেলও এ কাজ করেছেন, অনেক নিরীহ মানুষ মরেছে তখন, এবং সেসব ভুল ফিদেল নিজেই স্বীকার করেছেন সবার আগে। কাজেই তারও উচিত একটু ধীরে চলা, ক্ষমতা দখলের উত্তেজনা আর একটু প্রশমিত হওয়ার অপেক্ষা করা। নইলে ভুলভাল হয়ে যেতে পারে। ছোট্ট একটা ভুলও তার ইমেজের ক্ষতি করতে পারে। কে শোনে তা? আর কিছু না পেয়ে শেষে তাকে অন্তত দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থায় যে ঢিলেমি চলছে সেদিকে নজর দেওয়ার অনুরোধ করেছে ভালদেজ। তাও বোধহয় ঠিকমতো কানে যায়নি। বলেছে বটে ফম্বনাকে সতর্ক হতে বলে দেবে, কিন্তু সে আর ভরসা রাখতে পারছে না লোকটার উপর। কাজ তাড়াতাড়ি শেষ করার তাগিদ অনুভব করছে। যত দ্রুত এদেশ থেকে বেরিয়ে যাওয়া যায় ততই ভালো। তার মন বলছে কিছু একটা ঘটতে যাচ্ছে, মারাত্মক কিছু। করিডোরে তার জন্য নিযুক্ত 2 সশস্ত্র গার্ডকে দেখল ভালদেজ। আজ থেকেই শুরু হয়েছে এদের কাজ। তার উপর মার্কিন স্পাইরা হামলা চালাতে পারে আশঙ্কা করে ক্যাস্ট্রো কাল বার্মুদেজকে অনুরোধ করেছেন কিছু একটা ব্যবস্থা নিতে, তাই এদের জুটিয়ে দেওয়া হয়েছে। রোজকার মতো আজও সেই মেস্তিজো যুবককে দেখতে পেল ভালদেজ। তাকে উঠতে দেখে দূরে সরে আড়ষ্ট হয়ে বসল। ছেলেটাকে অভয় দেওয়ার জন্য হাসির ভঙ্গি করল সে। রোজ আসা যাওয়া না করে কম্পাউন্ডেই তো থেকে যেতে পারো। আমার মা সিনিয়র, ইতস্তত করে ভয়ে ভয়ে বলল সে। খুব অসুস্থ, মরে যাবে যে কোনো সময়, তাই। নাম কি তোমার? বার্থে সিনিয়র। খানিক দ্বিধা করল। কাজটা শেষ হতে আর কতদিন লাগবে সিনিয়র? জানি না। ফোর্ট ব্র্যাগ। শেষ ঝিলিক দিয়ে দিগন্তে মিলিয়ে গেল গ্রুমম্যান ট্রেলার। 2 ইন্সট্রাক্টর সহ রানার সহকর্মীরা চলে গেল ওটায়। অ্যাডমিরাল হ্যামিল্টনকে নিয়ে ও যাবে একটু পরে। রানা সেদিন বৃদ্ধকে বলেছিল পুরো প্রস্তুতি শেষ হতে 4 দিন লাগবে, কিন্তু শেষ পর্যন্ত 3 দিনেই সেরে ফেলেছে। জিম্মি সংকটের 14তম দিন আজ। প্রস্তুতি সহ আর সব ঠিকই আছে, কিন্তু সমস্যা বেঁধে গেছে অন্যখানে। অসময়ে ক্যারিবিয়ানের আবহাওয়া হঠাৎ করে খারাপ হয়ে গেছে। আজই এসেছে খবরটা। ভেনিজুয়েলা আর হেইতির মাঝখানে মাথাচাড়া দিয়েছে হারিকেন ওলগা, ভয়াবহ সামুদ্রিক ঘূর্ণিঝড়। ক্যারিবিয়ানের হারিকেন কি ভয়ঙ্কর, মাসুদ রানা হাড়ে হাড়ে জানে তা। সেটাই একমাত্র চিন্তা। এই ঝড়ের আচরণও উল্টাপাল্টা। প্রথমে পূব জামাইকা হয়ে কিউবার দিকে যাওয়ার কথা ছিল ওটার, কিন্তু মত বদলেছে হঠাৎ। উত্তর পশ্চিমে না গিয়ে দক্ষিণ পূবে এগোতে শুরু করেছে, নিমিজের দিকে। গতিপথ যদি না বদলায় ওলগা, বড় রকম সমস্যায় পড়তে পারে রানা। ঝোড়ো বাতাসে আলট্রা নিয়ে আকাশে উঠতেই পারবে না ওরা। কপ্টারের শব্দে মুখ তুলল রানা। 100 গজ দূরে ওদের আঁকা এক ক্রসের ওপর নামলো ওটা। রোটরের গতি ঠিকমতো কমার আগে বৃদ্ধ অ্যাডমিরাল নেমে পড়লেন। এক হাতে হ্যাট, আরেক হাতে কোট সামলে ঝুঁকে এগিয়ে এলেন ওর জিপের দিকে। একেবারে শেষ মুহূর্তে রানার সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বৃদ্ধ। কারণ জানতে চাইনিও, চাইলেও যে সত্যি কথা বলতেন না বুড়ো, জানা আছে। ভদ্রলোক ওকে নিয়ে উদ্বেগে আছেন, তাই হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছেন, বোঝে রানা। ওর মতো তিনিও বোঝেন কারাকাসে একজন কমান্ডোও যদি মারা যায়, খুব সম্ভব সে হবে মাসুদ রানা। ওর পাশে উঠে বসলেন বৃদ্ধ, মুখে অপ্রস্তুত হাসি। হঠাৎ খেয়াল হলো, বসেই যখন আছি, বললেন তিনি, তোমার সাথেই যাই না কেন? তাই আর কি। বুঝেছি, বলল রানা। জিপ ছেড়ে দিল। হারিকেনের খবর কি রানা? সুবিধার না স্যার। নিমিজের উপর দিয়ে 30 মাইল বেগে চলছে এখন। ওয়েদার বয়রা বলছে উত্তর পশ্চিমে সরে যাওয়ার চান্স আছে। গেলে ভালো, নইলে সমস্যায় পড়তে হবে। হয়তো 3-4 দিন বসে থাকতে হবে। ড্যাম। জানালা দিয়ে বাইরে তাকালেন বৃদ্ধ। হারামজাদা আর সময় পেল না ঝামেলা বাঁধাবার। খানিক চুপ করে থাকলেন। তোমার জন্য 2টো মেসেজ আছে রানা। রাহাত তোমাকে শুভেচ্ছা জানিয়েছে, তোমার সাফল্য কামনা করেছে। ওপর নিচে মাথা দোলালো ও। অন্যটা জানিয়েছেন আমাদের প্রেসিডেন্ট, কমান্ডার ইন চিফ। তোমাকে তোমার আর তোমার সহকর্মীদের ওপর তার পুরো আস্থার কথা জানাতে অনুরোধ করেছেন তিনি আমাকে।
সমস্ত জিম্মি সহ তোমাকে হোয়াইট হাউসে সম্বর্ধনা জানানোর জন্য অধীর অপেক্ষায় আছেন প্রেসিডেন্ট। 1 ঘন্টা পর দুজনকে নিয়ে আকাশে উঠল আরেক ট্রেডার। রাষ্ট্রদূতের চেহারা আজ বেশ শুকনো মনে হলো। কয়েকদিনের না কামানো দাড়ি আর চোখের নিচের কালির প্রলেপ আরো করুণ করে তুলেছে চেহারা। গুড মর্নিং এক্সেলেন্সি। চোখ কুঁচকে উঠল ডেন্টনের। রোজকার মতো হাসলেও দেখেই বুঝেছেন কিছু একটার অভাব আছে ওর চেহারায়। হ্যাঁ, আগের সেই দৃঢ় আত্মবিশ্বাসী ভাবটা নেই ওখানে। শুকনো শুকনো লাগছে, চোখ লাল। রাতে বোধহয় ঘুমায়নি। আজ এত ভোরে যে, বললেন তিনি। সূর্য না উঠতেই হাজির। অনিশ্চিত ভঙ্গিতে হাসল কিউবান। আপনার বিছানা খুব বেশি নরম, ঘুম এলো না আজ কিছুতেই। তার মানে রাতে এসেছো? হুম, বলেই অন্যমনস্ক হয়ে পড়ল। কিছু ভাবছে নিশ্চয়ই, আঙুল দিয়ে তাল ঠুকছে টেবিলে। ব্যাপার কি? ভাবলেন রাষ্ট্রদূত। আগে তো কখনো এমন করেনি। মুহূর্তের জন্য উল্লাস বোধ করলেন। নিশ্চয়ই আমেরিকা তাদের ব্যাপারে কিছু একটা করতে যাচ্ছে। সে খবর জেনে হয়তো চিন্তায় পড়েছে। কিছুক্ষণ পর চোখ তুলল সে। ডেন্টন, বলো। হিংসে কি? হিংসে? হ্যাঁ। কয়েক মুহূর্ত ভাবলেন তিনি। মেয়েঘটিত ব্যাপারে? ওপর নিচে মাথা দোলালো সে। আপনার কখনো হিংসে হয়েছিল? হ্যাঁ, সে অনেক আগে, ছেলেবেলায়। কেন? আর কেউ প্রশ্নটা করলে হয়তো হেসে উঠতেন তিনি, কিন্তু ভালদেজের প্রশ্নের মধ্যে কিছু একটা আছে টের পেয়ে তা করলেন না। ওটা মানুষের সহজাত আর্শব অনুভূতির মতো একটা। কেউ বেশি ভোগে, কেউ কম, কেউ আবার একেবারেই না। কেন, তোমারও হিংসা হচ্ছে নাকি? শাক করল যুবক। বুঝতে পারছি না। মেয়েটিকে স্থানীয়? আরেকদিকে তাকিয়ে মাথা দোলালো। না, আমার দেশি। ওকে সাথে করে নিয়ে এসেছিলাম। ক্যাস্ট্রো বাধা দেয়নি? না। দীর্ঘশ্বাস ছাড়ল সে। তবে ওর প্রকৃতি সম্পর্কে সতর্ক করেছিলেন। বিস্মিত না হয়ে পারলেন না রাষ্ট্রদূত। সে চিনত তাকে? হ্যাঁ, অন্তত আমার থেকে যে ভালো চিনতেন, এখন বুঝতে পারছি। কি করেছে মেয়েটি? হাতঘড়ির দিকে তাকিয়ে আবার দীর্ঘশ্বাস ছাড়ল ভালদেজ। এখন হয়তো বার্মুদেজের বিছানা থেকে নামছে ও। রাতে আবার উঠবে। এইবার বুঝলেন ডেন্টন। পিঠে বিশ্বাসঘাতিনী প্রেমিকার ছুরি খেয়েই যে এই হাল, আত্মবিশ্বাসের স্তম্ভ থেকে একেবারে মাটিতে আছড়ে পড়া, বোঝা গেল। সুযোগ দিলে কেন? রাতটা থেকে এলেই তো পারতে। জবাব নেই। ভালদেজ, আজ এখান থেকে বেরিয়ে বান্ধবীকে নিয়ে সোজা এয়ারপোর্টে চলে যাও। ফিরে যাও দেশে। তুমি বাঁচো, আমিও বাঁচি। সম্ভব নয়, কোনো প্লেন নেই। আচ্ছা। খুশি হয়ে উঠলেন রাষ্ট্রদূত। তার মানে আমেরিকা অবরোধ ঘোষণা করেছে। এরকম কিছুই আশা করেছিলেন তিনি। যাক, আমেরিকা তাহলে। ডেন্টন, শুধু একটা নাম দিন আমাকে। 0.5 ঘন্টার মধ্যে শাওয়ার শেভ করে সবচেয়ে দামি ড্রেস পরে ডাইনিং রুমে বসে সারলয়েন স্টেক, ডিপ ফ্রাইড অনিয়ন রিং আর ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার সুযোগ করে দেব আমি। থিঙ্ক অ্যাবাউট ইট ম্যান। শুধু একটা নাম বলুন। তুমি কি সত্যিই মনে করো এই সামান্য লোভে পড়ে আমি আমার দেশের সাথে বিশ্বাসঘাতকতা করব? ঠিক আছে, বলতে হবে না। মরিয়া হয়ে উঠল যুবক। আমি কিছু নাম বলছি, তার মধ্যে কোনোটা মিলে গেলে শুধু টেবিলে একটা টোকা দিন, আমি বুঝে নেব। ডানে বায়ে মাথা দোলালেন রাষ্ট্রদূত। বাঁ হাতের তর্জনী ও বুড়ো আঙুলের মাঝখানে থুতনি রেখে আঙুল দিয়ে পেঁচিয়ে ধরে বসে থাকলো ভলতেজ। কি যেন ভাবছে। ভাবছে, আর সময় নষ্ট করার উপায় নেই। শেষ ধাক্কাটা এখনই দেয়া যাক। যদিও আর একটু পরে যথাসম্ভব দেরি করে হলে ভালো হতো, কিন্তু সময় নেই। আমার মনে হয় এটাই জীবনে তোমার প্রথম হার। কথা ঘোরাতে চেষ্টা করলেন রাষ্ট্রদূত। তাই এত ভেঙে পড়েছ। তুমি বোধহয় কখনো ভাবনি এমনটা তোমার বেলায়ও ঘটতে পারে। খুব বেশি আত্মবিশ্বাসীদের বেলায় এমন হয় কখনো কখনো। তুমি বরং এখন যাও, পরে এসো। মাথা দোলালো সে। আমি তা নিয়ে ভাবছি না ডেন্টন। এখন আর সেসবে কিছু যায় আসে না। আমি শুধু একটা নাম চাই, যে কোনো মূল্যে। সরি বয়। খুব শান্ত তবে দৃঢ় গলায় বললেন তিনি। ওই কাজ হবে না আমাকে দিয়ে। মানুষটার চোখের দিকে তাকাতে সাহস হলো না ভালদেজের।
তাই আরেকদিকে নজর রেখে একটা ফাইল রাখলো টেবিলে। ডেন্টন, আপনি নামগুলো জানেন, কারণ সিআইএকে আপনিই পরামর্শ দিয়েছিলেন কোবরা কার্যকর করার। আমার দেশ, আমার নেতার বিরুদ্ধে কয়েক দশক ধরে বুকে ঘৃণা পুষে রেখেছিলেন আপনি এক দুঃখজনক দুর্ঘটনার জন্য। অথচ সে দুর্ঘটনা কোনোদিন ঘটেইনি। স্তম্ভিত হয়ে গেলেন ডেন্টন। কি বললে? ঠিকই বলেছি। দুর্ঘটনা ঘটেনি? না, ৫৯ সালে মারা যাননি আম্পারো। মারা গেছে মাত্র ২ বছর আগে, কিউবার সেরা হাসপাতালে। অবশ্য মারা যাওয়ার কারণ একটাই, সেরিব্রাল থ্রম্বসিস। কথার ফাঁকে মানুষটার চেহারার পরিবর্তন দেখে ভালদেজ বুঝল ওর জন্য যে সামান্য সহানুভূতি জমেছিল তার মনে এক ধাক্কায় সব গায়েব হয়ে গেছে। মিথ্যে! চেঁচিয়ে উঠলেন ডেন্টন। মিথ্যে কথা! না, মিথ্যে নয়, সত্যি। আম্পারো ফ্লোরেস আমারই মতো কিউবান এজেন্ট ছিল। বিপ্লবের আগে থেকেই ফিদেলের এজেন্ট সে। আম্পারোর প্রথম অ্যাসাইনমেন্ট ছিল বাতিস্তার এক ন্যাশনাল গার্ড কর্নেলের পেট থেকে শহর রক্ষা গার্ডদের সঠিক সংখ্যা বের করা। ব্যর্থ হয়নি সে। দ্বিতীয় অ্যাসাইনমেন্ট ছিল মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর রালফ থিওডর ডেন্টনকে প্রেমের ফাঁদে ফেলে তার দেশের ফরেন পলিসি সম্পর্কে যতদূর পারা যায় খবর বের করা। মিথ্যে কথা! এবার ফিসফিস করে বললেন ডেন্টন, ডানে বাঁয়ে মাথায় নাড়ছেন ঘন ঘন। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা! শেষ পর্যন্ত ফিদেল এমনকি ডেন্টনকে বিয়ে করতেও বলেছিলেন আম্পারোকে, কিন্তু সে রাজি হয়নি, কারণ সে আপনাকে ভালোবাসতো না। ওসব ছিল অভিনয়। ফিদেলের সহযোদ্ধা রাউল গোমেজকে ভালোবেসে পরে বিয়ে করেছে। রাউল কয়েক বছর আগে আমাদের কৃষিমন্ত্রী ছিল। এক ছেলে এক মেয়ে তাদের, লুইস আর পিলার। আপনার কাছ থেকে দূরে সরে যেতে চেয়েছিল আম্পারো, তাই ওই নাটকের আয়োজন ফিদেলকে করতে হয়েছে। নাম বদলাতে হয়েছে তার। খোঁচা দাড়িওয়ালা পাথরের ভাস্করের মতো চেয়ারে অনড় বসে রইলেন রাষ্ট্রদূত, চোখ ভালদেজের মুখের উপর স্থির। তার প্রতিক্রিয়া যাই হোক, দেখার অপেক্ষায় আছে সে। ভাবছে নিশ্চয়ই মারাত্মক প্রতিক্রিয়া দেখাবে মানুষটা। কিন্তু তেমন কিছুই ঘটল না। হুঁশ ফিরতে আবারও কেবল মাথা দোলালেন। তুমি এসব এসব মিথ্যে বলতে পারো না ভালদেজ। তুমি পারো না। কেন শুধু শুধু কষ্ট বাড়াচ্ছ আমার? কেন আম্পারোর মধুর স্মৃতি তছনছ করে দিতে চাইছো? ফাইল থেকে ৮x১০ একটা ছবি বের করলো কিউবান। এগিয়ে দিল ডেন্টনের দিকে। দেখুন, ২৭ বছরের আম্পারো। কোলের ওটা তার মেয়ে, পিলার, এখন হাভানার স্কুল টিচার। পাশে দাঁড়ানো ৩ বছরের ওটা ছেলে লুইস, ডাক্তার। আরেকটা বের করলো, প্রথমটার পাশে রাখলো। ৩৯ বছরের আম্পারো। আর এটা ৫২ বছরের সময়কার। বোকার মতো ছবিগুলোর দিকে তাকিয়ে থাকলেন ডেন্টন। চেহারায় কোনো বিকার নেই, চোখ দুটো কেবল নেচে বেড়াচ্ছে। শেষেরটায় আম্পারোর সাথে একপাশে স্বামী রাউল, আরেক পাশে ফিদেল ক্যাস্ট্রো রয়েছে। ৫২ বছর বয়সেও রূপে একটুও ভাটা পড়েনি তার। সেই মোহিনী চেহারা, সেই পাগল করা হাসি। স্থির, অনড় রাষ্ট্রদূত। তবে ভালদেজ টের পাচ্ছে তার ভেতরে বড় ধরনের ঝড় চলছে এখন। বেদনার, দুঃখের ঝড়, শোকের ঝড়। মানুষটা কথা বলছে না কেন? ভেতরে ভেতরে ব্যস্ত হয়ে উঠল কিউবান। কথা না বললে বিপদ। প্রচণ্ড মানসিক আঘাতে হয় উন্মাদ হয়ে যাবে, নয়তো বোবা হয়ে যাবে চিরতরে। এই নীরবতা তাকে ভাঙতেই হবে। আপনি জানেন এই ছবিগুলো জেনুইন। কোনো বিজ্ঞানের ক্ষমতা নেই আম্পারোর এই হাসি, অভিব্যক্তি নকল করে। এসবই আপনার খুব চেনা। ও মরেনি। ফিদেল ওকে মৃত্যুদণ্ড দেননি। আপনি মিথ্যে এক ধারণার ওপর। তবু কোনো প্রতিক্রিয়া নেই ডেন্টনের। চোখ একদম সেটে আছে ছবিগুলোর ওপর। ডেন্টন, অগ্রগতির জন্য সমাজকে কিছু না কিছু মূল্য দিতে হয়। আবার নরম মোলায়েম কণ্ঠে শুরু করলো ভালদেজ। মেনিনজাইটিসের প্রতিষেধক পেতে যেমন কম করেও ৫০০,০০০ বাদরের প্রাণ নিতে হয়, একটা বিপ্লব সফল করতেও তেমনি কিছু বলি, কিছু আপোসের দরকার হয়। কিন্তু আমার দেশেই এসব সবচেয়ে কম ঘটেছে। বিপ্লবের পর হাজার হাজার মানুষ গ্রেফতার হয়েছে ঠিকই, অথচ মরেছে ২০০রও কম। আমার নেতার সাথে দুনিয়ার আর সব নেতার পার্থক্য অনেক ডেন্টন। পাইকারি গণহত্যায় তাকে নড়ে উঠতে দেখে উৎসাহ বোধ করল সে। কাম অন ম্যান, কাম অন, একটা নাম। আপনি সত্যি এখন জেনেছেন। নিশ্চয়ই আমাদের ওপর আর কোনো আক্রোশ নেই আপনার।
ফিদেল যা করেছেন দেশের স্বার্থেই করেছেন। এ সবাই করবে, প্রয়োজনে আপনিও। ভালদেজ এবারও প্রায় ফিসফিসিয়ে বললেন রাষ্ট্রদূত, অতীতে আমি কি ভুল করেছি, কে আমার উপর অন্যায় অবিচার করেছে, কে আমার সাথে প্রেমের অভিনয় করেছে, তার কিছুই আর মনে রাখতে চাই না আমি। সত্যিটা জানার পর সবকিছু সহ আমার 40 বছরের অতীতকে কবর দিয়ে ফেলেছি আমি। একই সাথে তুমি যা জানতে চাইছো সেই নামগুলো, প্রত্যেকটা নাম আমি জানি, কিন্তু বলবো না। তোমার যা খুশি করতে পারো তুমি আমাকে নিয়ে। লোকটার মানসিক দৃঢ়তা আরেকবার নতুন করে টের পেয়ে থমকে গেল যুবক। অন্তত এই প্রতিক্রিয়া আশা করেনি সে। যা আশা করেছিল ঘটেছে ঠিক তার উল্টো। হতাশ মনে বেরিয়ে এসে সাপ্লাই ট্রাক এসেছে কিনা ফম্বনাকে জিজ্ঞেস করলো ভালদেজ। জবাবে মাথা দোলালো সে। না সিনিয়র, আসেনি, আসবেও না আজ। কেন? জানি না, আমাকে বলা হয়নি। তাহলে শহরে ফিরবো কি করে আমি? প্রশ্ন করলো ভালদেজ। শ্রাগ করলো ফম্বনা। বলতে পারি না। কিছু একটা সন্দেহ জাগলো তার। কাল কখন আসবে ট্রাক? কাল? কালও আসবে না, পরশু আসবে। লোকটার বাঁকা হাসি দেখেও না দেখার ভান করলো সে। বুঝে ফেলেছে তাকে এখানে আটকে রাখার ষড়যন্ত্র করেছে বারমুদেজ। তার মানে আজ সে লুনাকে। রাগ আর হতাশা চেপে ধরতে চাইলেও নিজেকে সামলে রাখলো যুবক। হাসি দিয়ে ফম্বনাও বুঝিয়ে দিল ভিতরে কি ঘটছে সে তা জানে। প্রেসিডেন্টের সাথে রেডিওতে কথা বলা যায়, জানা আছে ভালদেজের। কিন্তু নিরাপত্তার খাতিরে একেবারে বিশেষ জরুরি না হলে ওটা ব্যবহার করা নিষেধ। কেয়ার করে না ভালদেজ। ফম্বনা, রেডিওতে কথা বলবো আমি। বদ হাসিটা আরো চওড়া হলো তার। দুঃখিত, নিষেধ আছে আমাদের নেতার। আমার বান্ধবী হোটেলে একা থাকে। অসহ্য রাগ দমন করে শান্ত গলায় বলল সে। আমি না গেলে ওর অসুবিধা হতে পারে। কে বলেছে? না তো। সেনিয়রিটা তো দুদিনের জন্য প্যালেসে উঠে গেছেন কাল সন্ধ্যায়। কিছুক্ষণ চুপ করে থাকলো ভলদেজ। তারপর আগের চাইতে আরো শান্ত গলায় বলল, যদি তোমার নেতা যোগাযোগ করে তাকে বলো এজন্য পস্তাতে হবে তাকে। রাত 11টা। কালিগোলা অন্ধকারে ডুবে আছে ধরণী। ক্রুদ্ধ বাতাস ছোটাছুটি করছে উন্মত্তের মতো। 6,000 অফিসার, পাইলট, ক্রু আর অগুন্তি প্লেন, কপ্টার, মিসাইল বুকে নিয়ে ক্যারিবিয়ানের পাহাড় সমান ঢেউয়ের মাথায় দোল খাচ্ছে বিশাল ভাসমান দ্বীপ নিমিজ। ফ্লাইট ডেকের তৎপরতা কমে আসছে ধীরে ধীরে। ঝিমিয়ে পড়ছে রণপথ। ফ্লাইট ডেকের এক ডেক নিচে একটা টমক্যাটের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মাসুদ রানা। অন্ধকারের দিকে তাকিয়ে আছে, হতাশা চেপে রাখার চেষ্টা করছে প্রাণপণে। মাত্র 12 মাইল সোজা সামনে কারাকাস, কিন্তু এখনই যাওয়ার উপায় নেই। হারিকেন ওলগার দিক বদলাবার কোনো লক্ষণ নেই। নিমিজকে ঘিরেই তার যত মাতামাতি চলছে। আরেকবার মেট অফিস থেকে ঘুরে আসার ইচ্ছে অনেক কষ্টে সামাল দিল ও। লাভ নেই। সন্ধ্যের একটু আগে নিমিজে ল্যান্ড করেছে ওদের ট্রেডার। তখন থেকে কম করেও 1-20 বার খোঁজ নেওয়া হয়ে গেছে। ওর চেহারা দেখে দেখে ক্লান্ত হয়ে পড়েছে মেট অফিস। পোর্ট সাইড এলিভেটরের গুঞ্জন শুনে ঘুরে তাকালো রানা। প্লেন লোডিং চলছে ওখানে। আরেকদিকে একদল মেকানিক কয়েকটা A6 আর শিকরস্কি সি কিং সার্ভিসিং এর কাজে ব্যস্ত। তার ওপাশে 3 ভাগে রাখা আছে ওদের আল্ট্রাগুলো। একঝাঁক ঈগল আর বাজ পাখির মধ্যে ভীত সন্ত্রস্ত একদল কালো কাকের মতো দেখাচ্ছে ওগুলোকে। 2 ইনস্ট্রাক্টর আর 4 স্কোয়াড লিডার রয়েছে ওখানে। এক্সট্রা সাইলেন্সার ফিট করেছে ওরা লাইটের সাথে। লোহার ডেকে বুটের ভারী আওয়াজ তুলে এগুলো রানা। কালিঝুলি মাখা অ্যালেন ও নিউম্যান চোখ তুলে এক পলক দেখলো ওকে, পরক্ষণে ব্যস্ত হয়ে পড়ল। নিমিজের চিফ ইঞ্জিনিয়ার কাছে বসে পরামর্শ দিচ্ছিল ওদের। রানার সাড়া পেয়ে ঘুরে তাকিয়ে হাসল। ইশারায় নিজেদের প্লেন কপ্টার দেখিয়ে বলল, আমাদেরগুলোর তুলনায় একটু আলাদা ধরনের, তবে দারুণ জিনিস। আপনার আইডিয়ার প্রশংসা করতেই হয়। এই মালের আশা নিশ্চয়ই করবে না কেউ। ওয়ার্কিং বেঞ্চ থেকে গোল একটা কিছু তুলে ধরল নিউম্যান। গ্রেগের আবিষ্কার বস। ইঞ্জিনিয়ারকে দেখালো। 2 কিলো ওজনের এক্সপেনশন চেম্বার। 5 হাত দূর থেকেও আওয়াজ শোনা যাবে না লাইটের। গ্রেগ,
চাকরি শেষ হলে সোজা সিভি স্ট্রিটে চলে আসবে, আমাদের সাথে কাজ করবে। ইউ হিয়ার? শিওর, শ্রাগ করলো লোকটা। এখন এসো, বাকি ফিটিং এর কাজ তাড়াতাড়ি সেরে ফেলা যাক। হঠাৎ লাউড স্পিকার খড়মড় করে উঠল। পরক্ষণে মোটা একটা গলা বলল, হিয়ার দিস, হিয়ার দিস, মেজর মাসুদ রানা টু রিপোর্ট টু দ্য অ্যাডমিরাল সি কেবিন ইমিডিয়েটলি। তিনবার ঘোষণা করে থেমে গেল স্পিকার। কাজ থামিয়ে সহকর্মীরা ঘুরে তাকালো ওর দিকে। কারণ যাই হোক, অ্যাডমিরাল চার্লস যে রবসন যে কমান্ডো গ্রুপটাকে খোলা মনে নেয়নি, সেটা প্রথম সাক্ষাতেই ওরা যেমন বুঝতে পেরেছে, তেমনি রানাও। বিশেষ করে ওকে সে বোঝাতে চেয়েছে এটা তার সাম্রাজ্য, এখানে তার মতামতই বেশি গুরুত্বপূর্ণ। যদিও বিশেষ পাত্তা দেয়নি রানা। আবার কি দরকার পড়লো ব্যাটার? ভাবতে ভাবতে এলিভেটরের দিকে এগোলো রানা। করিডোরের গোলকধাঁধা পেরিয়ে সি কেবিনের ফ্রন্ট অফিসে ঢুকলো। সিনিয়র মেড অফিসারকে চার্ট কেস নিয়ে বসা দেখা গেল সেখানে। অ্যাডমিরালের ডাক পড়ার অপেক্ষায় আছে হয়তো। চোখাচোখি হতে নার্ভাস হাসি হাসলো লোকটা। নক করে ভেতরে পা রাখলো রানা। অ্যাডমিরাল রবসন, অ্যাডমিরাল জর্জ হ্যামিল্টন, নিমিজের ক্যাপ্টেন, এক্সিকিউটিভ অফিসার বসা ভেতরে। বোঝা গেল ওর অপেক্ষায় আছে সবাই। সিট ডাউন মেজর, গম্ভীর কণ্ঠে বলল রবসন। আপনার একটা ইমেইল এসেছে কারাকাস থেকে, কনফিডেন্সিয়াল। ড্রয়ার থেকে একটা ভাঁজ করা শিট বের করে এগিয়ে দিল। লোকটাকে ধন্যবাদ জানিয়ে ওটা নিল রানা। ভাঁজ খুলে দ্রুত চোখ বোলালো। পিয়েরে বট্টিসেলির মেসেজ লিখেছে, দূতাবাস দখল করে রাখা মিলিটেন্ট স্টুডেন্টদের নেতার নাম অবশেষে জানতে পেরেছে সে। কার্লোস ফম্বোনা তার নাম। রবার্টো বার্মুদেজের চিফ লেফটেন্যান্ট। ড্রাগ এডিক্ট, স্যাডিস্ট, ফিজিক্যাল টর্চারে খুবই এক্সপার্ট। দ্বিতীয় খবর হচ্ছে, আজ সাপ্লাই ট্রাক কম্পাউন্ডে আসা যাওয়া করেনি। বার্থেজ আর কিউবান স্পাই ভেতরেই আছে। রেসিডেন্স থেকে গার্ড হাউসে যাওয়া আসার পথে তাকে আজ বেশ চিন্তিত, উদ্বিগ্ন দেখা গেছে। তৃতীয় খবর, আজ সকালে অ্যাভিনিডা ডি সান্তান্দার পুলিশ ব্যারাক থেকে বড় একটা যন্ত্র খোলা ট্রাকে তোলা হয়েছে। ত্রিপল দিয়ে ঢেকে ফেলার আগেই বট্টিসেলির ছবি তুলতে পেরেছে ওটার। জানা গেছে জিনিসটা দৈহিক নির্যাতন চালানো যন্ত্র। নাম এল আরবাজো দ্য এমব্রেসার। ভার্গাসের সময় ভিকটিমদের ওর সাথে বেঁধে নির্যাতন করা হতো। অসহনীয় যন্ত্রণাদায়ক ইনস্ট্রুমেন্ট। ওটা লোড করার সময় ফম্বোনা ছিল ওখানে। ট্রিপল ঢাকা অবস্থায় ব্যারাক কম্পাউন্ডেই আছে জিনিসটা। মুখ তুলল রানা, কপাল কুঁচকে আছে। মেয়াই? হাত বাড়ালো অ্যাডমিরাল রবসন। নিঃশব্দে কাগজটা তুলে দিল ও। হাতে হাতে ঘুরতে লাগলো মেসেজ। রবসনের চেহারায় বিরক্ত বিরক্ত ভাব। মনে হলো ঠিকমতো বিশ্বাস করতে পারেনি বার্তা। পাঠিয়েছে কে খবরটা? জিজ্ঞেস করলো সে। মেজরের বন্ধু, অ্যাডমিরাল হ্যামিল্টন বললেন রানাকে দেখিয়ে। আই সি। একটু ভাবলো লোকটা। সাপ্লাই ট্রাক যাচ্ছে না, ওদের খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে নাকি? রানা পাল্টা প্রশ্ন করলো, ওয়েদারের লেটেস্ট খবর কি? রবসন তাকালো এক্সিকিউটিভ অফিসারের দিকে। মেড অফিসার সামনে আছে, ডাকুন তাকে। লোকটাকে আসন ছাড়তে দেখে দুই আল্ট্রা ইন্সট্রাক্টরও ডেকে পাঠাবার অনুরোধ করলো রানা। ওদের কেন? চোখ কুচকে উঠল অ্যাডমিরালের। ঠান্ডা দৃষ্টিতে তাকে দেখল ও। অ্যালেন আর নিউম্যান দুনিয়ার সেরা আল্ট্রা এক্সপার্ট। বাতাসের গতি প্রকৃতি সম্পর্কে ওদের জানা দরকার অ্যাডমিরাল রবসন। আজ ভোরেই কাজ সারা সম্ভব কিনা রিপোর্ট শুনে তা শিওর করে বলতে পারবে ওরা। গুড গড, বলে উঠল ক্যাপ্টেন। একটু আগে শুনেছি বাতাস 40 থেকে 60 নট বেগে বইছে। এর মধ্যে ওগুলো নিয়ে আকাশে ওঠা মানে তো সুইসাইড করা মেজর রানা। উঠতেই তো পারবেন না। শ্রাগ করলো ও। যেতে আমাদের হবেই, সে আজই হোক বা কাল। চোখের কোণ দিয়ে রবসনকে লোকটার উদ্দেশ্যে মাথা ঝাঁকাতে দেখল। বেরিয়ে গেল সে। 3 মিনিট পর এলো অ্যালেন ও নিউম্যান। আশ্বস্ত হলো রানা ওরা কাপড় বদলে এসেছে দেখে। রবসনকে হাই করলো নিউম্যান। বেদনা ফুটলো তার চেহারায়। ক্যাপ্টেন প্রাণপণ চেষ্টা করলো না হাসার। অ্যাডমিরাল হ্যামিল্টন বট্টিসেলির রিপোর্ট আরেকবার পড়ায় মন দিলেন। মেট অফিসার আবহাওয়ার লেটেস্ট খবর জানিয়ে চার্ট বিছালো টেবিলে। ঝুঁকে এলো সবাই। এখনও নিমিজের 180 মাইল দক্ষিণে আছে ওলগা, ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে। ওদের ঘিরে 40 মাইল বেগে পাক খাচ্ছে বাতাস।
দমকার সময় 60 থেকে 65 পর্যন্ত উঠছে। ওয়েল, হ্যাঁ। অ্যালেনের এক প্রশ্নের উত্তরে বলল সে, ব্রাজিলিয়ান হাইয়ের জন্য ওলগার গতিপথ দক্ষিণে ঘুরে যেতেও পারে, আবার নাও পারে। দুই ইনস্ট্রাক্টর ঝুঁকে দাঁড়ালো চার্টের ওপর। নিউম্যানের এক আঙ্গুল নিমিজের অবস্থান থেকে কারাকাসের দিকে এগোলো। অ্যালেনকে নিচু গলায় কিছু বলল। জবাবে বিড়বিড় করে বলল সে, হ্যাঁ, কিন্তু সমস্যা হতে পারে। তো ওদের বসতে দেখে বলল রবসন, কি বুঝলেন? তাকে নয়, জবাবটা রানাকে দিল নিউম্যান। বাতাস 40 নটের উপরে থাকলে আল্ট্রা অপারেট করা ঝুঁকিপূর্ণ। দমকার সময় আরও প্রায় 20 মাইল বাড়ছে, কাজেই এখন কিছু করার উপায় নেই। আমার ধারণা দক্ষিণ পশ্চিমে সরে যাবে ঝড়, তবে সময় লাগবে, কম করেও 2-3 দিন। তবে থেমে গাল চুলকালো, এর মধ্যেও একটা সুবিধা আছে আমাদের। বাতাস সরাসরি উপকূলের দিকে যাচ্ছে, আমরা যেদিকে যেতে চাই। কিছু ভাবলো মাসুদ রানা, ক্যাপ্টেনকে দেখলো। আমার বিশ্বাস আপনার জাহাজ সর্বোচ্চ 36 নট গতিতে চলে। হাসি মুখে মাথা ঝাঁকালো সে, কিন্তু নিউম্যান রানার প্রশ্নের অর্থ বুঝে নেতিবাচক ভঙ্গি করল। হুম, শিপ তীরের দিকে নিয়ে যাওয়ার কথা ভাবছেন তো? কিন্তু তবু টেক অফ বিপজ্জনক হবে, খুব বিপজ্জনক হবে। প্রয়োজন দেখলে আপনাদের উপকূলের 5 মাইলের মধ্যে নিয়ে যেতে পারবো আমরা, বলল ক্যাপ্টেন। আবার মাথা দোলালো এক্সপার্ট। সাগরের ঢেউ ভীষণ লো লেভেল টার্বুলেন্স সৃষ্টি করবে বাতাসে। পথ 5 মাইল হোক কি 2.5 মাইল, প্রচণ্ড সমস্যা হবে পাড়ি দিতে। মুহূর্তের জন্য কনসেন্ট্রেশন হারালেই সাগরে সাঁতার কাটতে হবে আপনাদের, যদি ইম্প্যাক্ট সামাল দিয়ে উঠতে পারেন। তারপরও হয়তো কষ্টের সৃষ্টি উঠতে পারবেন। পেছন থেকে বাতাসের সাহায্য পেলে হয়তো 75 মাইল বেগে তীরের দিকে ছুটতেও পারবেন। গ্লাইড রেশিও বাড়বে সন্দেহ নেই। তবে মনে রাখবেন, বাঁচতে হলে পয়লা চোটে অন্তত 4000 ফুট উঠে যেতে হবে আপনাকে। তারপরও নিরাপত্তার নিশ্চয়তা নেই, অত উঁচুতেও হয়তো মুহূর্তে মুহূর্তে ডিগবাজি খেতে হবে। চেহারা বিকৃত করলো নিউম্যান। তারপর আছে ল্যান্ডিং সমস্যা, তাও আবার নির্দিষ্ট একটা জায়গার মধ্যে। বলতে গেলে বাতাসে ল্যান্ড করতে হবে। সে সময় যদি মুহূর্তের জন্য বেমক্কা বাতাসে ধাক্কা লাগে আলট্রায়, শূন্যে ছুড়ে দেওয়া কয়েনের মতো ঘুরপাক খেতে হবে। টেক অফ থেকে ল্যান্ডিং এর মধ্যে অনেককে হারাতে হতে পারে। অ্যাডমিরাল রবসন বাধা দিলেন, আপনি এই অবস্থায় উঠতে পারবেন? সে কিছু বলার আগে অ্যালেন হেসে উঠল। এই গোয়ার গোবিন্দকে আপনি চেনেন না অ্যাডমিরাল। চ্যালেঞ্জ করা হলে ব্যাটা ওলগার কলজে ছাদা করে ভেতরেও ঢুকে পড়তে পারে। টেক অফে কি পরিমাণ ক্ষতি হতে পারে? প্রশ্ন করল রানা। 10 জনে কতজনকে হারাতে হতে পারে? থমকে গেল নিউম্যান। দ্যাটস আনফেয়ার বস। আমি ফ্লাই করার ডিসিশন এখনো নেইনি নিউম্যান, কি করা যায় তাই ভাবছি। বলো, কি পরিমাণ? নিউম্যান অ্যালেন পরস্পরের দিকে তাকালো। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। তারপর চাপা দীর্ঘশ্বাস ছেড়ে নিউম্যান বলল, ধরে নিন অর্ধেকই শেষ হয়ে যাবে পথে। ওরা প্রত্যেকে খুবই ওয়েল ট্রেইনড, অন্যজন বলল। তবু কম করেও অর্ধেক মরবে বস। মাথা দুলিয়ে সায় দিল নিউম্যান, নো ডাউট। চুপ মেরে গেল মাসুদ রানা, চিন্তায় পড়ে গেছে। অনেকক্ষণ পর অ্যাডমিরাল হ্যামিল্টন বলে উঠলেন, আজ বরং অপেক্ষা করো রানা, এত বড় ঝুঁকি নেওয়া উচিত হবে না। হয়তো কাল পরিস্থিতির উন্নতি হতে পারে। একটু থেমে মাথা ঝাঁকালেন, সেটাই বোধহয় ভালো হবে। আমারও তাই মনে হয়, বলল নিমিজের ক্যাপ্টেন। ঝড়টা একেবারেই অসময়ে এসেছে, হয়তো রাতের মধ্যে সরে যেতেও পারে। চুপ করে থাকলো ও, মাথার মধ্যে নানান চিন্তা ঘুরছে। সাপ্লাই ট্রাক আসা যদি বন্ধ থাকে, তাহলে বার্থেস বের হতে পারবে না কম্পাউন্ড থেকে। সেক্ষেত্রে স্যান্ডলারের ষড়যন্ত্র ব্যর্থ হতে বাধ্য, যদি সে এরই মধ্যে বিষ তুলে না দিয়ে থাকে কুকের হাতে। দিয়ে থাকলে দুর্ভাগ্য, কিছু করার নেই। সেক্ষেত্রে হয়তো রাষ্ট্রদূতের লাশ গার্ড হাউস থেকে বের না করা পর্যন্ত বট্টিসিলিও কিছুই টের পাবে না। এল আরবাজোর কথা ভাবলো। জিনিসটা কার্লোস ফম্বনার কি দরকার পড়লো? কিউবান স্পাই ব্যর্থ হয়েছে, রাষ্ট্রদূতের মুখ খোলাতে পারেনি নিজের পদ্ধতিতে, তাই ওটার দরকার পড়ছে। তাহলে জিনিসটা একবারে দূতাবাসের কম্পাউন্ডেই কেন নিয়ে যাওয়া হলো না? ঠিক আছে, ভাবলো ও, দেখাই যাক আজ রাতটা অপেক্ষা করে কি হয়। বার্থেজের ব্যাপারে মেসেজে যখন কিছু নেই, তখন সন্দেহ নেই তাকে মুঠে পুড়তে পারেনি পিয়েরে, অথবা সুযোগ পায়নি। যদি উল্টোটা ঘটে থাকে, তাহলে রাষ্ট্রদূতের মৃত্যু এখন স্রেফ সময়ের ব্যাপার। এতগুলো জীবনের ঝুঁকি নিয়ে ওখানে পৌঁছে হয়তো দেখা যাবে
মেরে ফেলা হয়েছে তাকে। তার চেয়ে বরং অপেক্ষা করাই ভালো। তাছাড়া সহকর্মীরা ওকে স্বেচ্ছায় সাহায্য করতে এসেছে, পয়সার লোভে নয়। এই অবস্থায় ওদের উঠতে বলার কোনো অধিকারও নেই। যদিও রানার মতো ওরাও বিপদকে পরোয়া করে না। মৃত্যুর ভয় থাকলে কেউ সাড়াই দিত না ওর ডাকে। কিন্তু তাই বলে লোকগুলোকে যা খুশি তাই করতে বলতে পারে না রানা। ঠিক আছে স্যার, বলল ও। ওকে, বললেন বৃদ্ধ। আমি তাহলে হোয়াইট হাউসে যোগাযোগ করতে যাচ্ছি। খবরটা জানিয়ে দেই।